অগ্নিকাণ্ডের ৫ দিনেও ঠিক হয়নি ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল। ফলে তীব্র থেকে তীব্রতর হচ্ছে গ্যাস সংকট। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে যানবাহন চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এই সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়ি কিংবা শিল্প কারখানাতেও। আরও জানাচ্ছেন রাকিব হোসেন, ছবি তুলেছেন দুর্লভ মজুমদার। রাজধানীর নিকুঞ্জ এবং খিলক্ষেতের মাঝামাঝি এই সিএনজি পাম্পটিতে বেলা ১১টার দিকে বন্ধ হয়ে যায় কম্প্রেসার মেশিন। থমকে যায় যানবাহনে গ্যাস সরবরাহ। ফলে চরম ভোগান্তিতে পড়েন গ্যাসের জন্য লাইনে থাকা চালকরা। ২ ঘন্টা আমি সিরিয়াল থেকে মেশিনের সামনে আসছি, মেশিন হঠাৎ করে মেশিন বন্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাস পাইতেছি না। খিলকে যাইতে পারি না, কুড়িল বিষয়টা আমার গ্যাস শেষ হয়ে গেছে। আরেকটা গাড়িতে বাইন্দা আমি গ্যাস পাম্পে নিয়ে এলাম। আইনে যে রয়েছি যে গ্যাস নিমু, এখন আমি যে আমার পকেটের টাকা আছে ১০০ টাকার গ্যাস নিমু, অন কি গ্যাস নিয়ে গ্যারেজে যাবো না কি করবো? গ্যাস দিতে পাইতেছি না, কোন দিকে যাবো? আমি ঢাকার শহরে কোনো পাম্পে আমরা গ্যাস পাইতেছি না, আমরা গাড়ি চালাইতে পারতেছি না। সাধারণত সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের অনুমোদিত চাপ ১৫ পিএসআই, যদিও স্বাভাবিক সময়েও পাওয়া যায় না ১০ পিএসআই এর বেশি। কিন্তু গেল ৫ দিন ধরে তা নেমেছে ৫-এর নিচে। ফলে আচমকা বন্ধ হয়ে যাচ্ছে কম্প্রেসার মেশিন। আমাদের এখানে ম্যাক্সিমাম ১৫ পিএসআই গ্যাস থাকার কথা, কিন্তু বর্তমানে এখন দুইয়েরও নিচে আছে। এ কারণে আমাদের দুইটা মেশিন চলতেছে না, অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। দুইটা মেশিনে কমপক্ষে নিচে হলেও আমার ১০ পিএসআই প্রেসার দরকার। সেখানে আমার আছে ২-৩ হলে মেশিনটা যখন আমি রানিং করি তো জিরোতে চলে আসে। কিছু স্টেশনে গ্যাসের সরবরাহ থাকলেও কম চাপের কারণে ভোগান্তিতে চালকরা। বাড়ছে ব্যয়, অপচয়, কমছে আয়, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। গ্যাসের এমন সংকটে দুর্ভোগে পড়েছেন বাসাবাড়ির গ্রাহকরাও। যদিও গ্যাস ২-৩ হাজার টাকা লাগে, ওখানে ২00-৩০০ টাকার উপরে আমরা গ্যাস পাই না। আমরা ১ ঘন্টা ১.৫ ঘন্টা চালে আসার পরে দেখি যে আবার গ্যাস শেষ হয়ে যায়। গ্যাসে কোনো প্রেশার পাওয়া যায় না, কোনো উন্নতি নাই। আবার আমাদের ৩-৪ ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে আবার গ্যাস দিতে হয়। সারাদিন ডিউটি করে বাসায় যাই, গিয়া খাবার পাই নাই। মাঝে মাঝে হোটেল থেকে খাবার নিয়ে আমরা খাইতে হয়। গ্যাস আসে রাত ৪টার দিকে দেখা গেছে আমরা উইটা এরকম পাক করতে পারি না, বা ৬টা পর্যন্ত থাকে বা ৭টা পর্যন্ত থাকে, এরপরে গ্যাস থাকে না। পেট্রোবাংলার তথ্যমতে বর্তমানে গ্যাসের সরবরাহ দৈনিক ২২১ কোটি ঘনফুট, যা ৫ দিন আগেও ছিল ২৭০ কোটির ওপরে। রাকিব হোসেন, ৭১, ঢাকা। শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল এনে বিক্রি করে দেন খোলা বাজারে। পণ্য রপ্তানি করে ফেরত আনেন না বৈদেশিক মুদ্রা। শুধু তাই নয়, প্রায়ই ঝামেলা করেন শ্রমিকের বেতন ভাতা দিতে। তিনি চট্টগ্রামের পোশাক খাতের উদ্যোক্তা মুস্তাফা মাহমুদ। তার মালিকানাধীন মডিস্ট সিপিজেড গার্মেন্টসের বিরুদ্ধে আবারও ১৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ এনেছে এনবিআরের চিটাগাং বন্ড কমিশনারেট। অভিযোগ প্রমাণ হলে জরিমানা সহ গুনতে হবে প্রায় ৪০০ কোটি টাকা। রুহুল আমিনের রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামের সিপিজেডের রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা মডিস্ট। সম্প্রতি প্রতিষ্ঠানের আমদানি রপ্তানি কার্যক্রম নিরীক্ষা করে চিটাগং বন্ড কমিশনারেট। ২০২৩ থেকে ২৫ পর্যন্ত ৩ বছরের নথিপত্র বিশ্লেষণে ব্যাপক অনিয়মের তথ্য পান কাস্টমস কর্মকর্তারা। প্রতিবেদন বলছে, কারখানাটির আগের মজুদ ও নতুন আমদানি সহ ৩ বছরে মোট কাঁচামাল ছিল ১,৪৫,৭৯,০০০ কেজি, যার মূল্য $৭,৯৭,০০,০০০। এই সময়ে কারখানাটি ২৮ লাখ কেজি কাঁচামাল ব্যবহার করে পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করেছে। ফলে বন্ডেড ওয়্যারহাউসে থাকার কথা আরও ১,১৮,০০,০০০ কেজি কাঁচামাল, কিন্তু বন্ডের নিরীক্ষায় মিলেছে মাত্র ৮০ লাখ কেজি। কর্মকর্তাদের দাবি, বাকি ৩৮.৫ লাখ কেজি কাঁচামাল খোলা বাজারে বিক্রি করে দিয়েছে কোম্পানিটি। এই ব্যবসায়ী নেতা বলছেন, নিরপেক্ষ তদন্তে দায় প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। আমরা কিন্তু বারবার বলে আসছি যে এদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া, একেবারে দৃশ্যমান, যাতে সমাজে তারা হেয় প্রতিপন্ন হয়, যাতে কেউ আর করতে সাহস না পায়। কিন্তু এনবিআর কিন্তু এই কাজটা এখনো করতে পারেনি। ইপিজেডের বাইরের ও ভেতরের গার্মেন্টস কারখানার নিয়ন্ত্রণ ব্যবস্থা কিছুটা আলাদা। ইপিজেডের কারখানাগুলোর আমদানি প্রাপ্যতা নির্ধারণ করা থাকে না, ফলে আমদানি করতে হয় আইপির বিপরীতে, যা ইস্যু করে ইপিজেড কর্তৃপক্ষ। সেখানে নজরদারিতে থাকেন কাস্টমস কর্মকর্তারাও। অভিযোগ আছে, অনেক সময় কারখানার সক্ষমতা ও ক্রয়াদেশ বিবেচনা না করেই কাঁচামাল আমদানির অনুমতি দেয়া হয়। কিন্তু ব্যবসায়ীর একটা পণ্য রিলিজ হইতে হয়তো ৩ দিন, ৪ দিন, ৫ দিন লাগে, তাদেরটা কিন্তু ওই আসার ১-২ ঘন্টার মধ্যে রিলিজ হয়ে যায়, কারণ এগুলি সব সেট করা থাকে। বাট সেটা দেখার দায়িত্ব
ইপিজেডের যেমন আছে, আবার ইপিজেডে কিন্তু একজন কাস্টমস কর্মকর্তাও কিন্তু থাকে। তো তিনি কি করছেন? তিনি কি এগুলি দেখেন নাই? যে মাল ঢুকলো, বাইরে হলো, বা কি গেল, কোথায় গেল, এগুলি তো তাদেরও দেখার কথা। কাঁচামাল হিসেবে নানা ধরনের ফেব্রিক্সের পাশাপাশি অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং ম্যাটেরিয়ালস আমদানি করে মডিস্ট। বন্ড কর্মকর্তাদের হিসাবে খোলা বাজারে বিক্রি করে দেয়া কাঁচামালে শুল্ক আসে 138 কোটি টাকা। অনিয়ম প্রমাণ হলে আরও দ্বিগুণ জরিমানা গুনতে হবে কারখানাটিকে। এ বিষয়ে বক্তব্য জানতে কারখানাটিকে চিঠি দিয়েছে বন্ড কমিশনারেট। এর আগে 2020 থেকে 22 সাল পর্যন্ত কোম্পানিটির বিরুদ্ধে 29 কোটি 30 লাখ টাকা ফাঁকির মামলা হয়, যা এখন ঝুলছে উচ্চ আদালতে। এদিকে রপ্তানির টাকা ফেরত না আনায় বেসরকারি খাতের এক্সিম ব্যাংক $20,46,000 বাধ্যতামূলক ঋণে রূপান্তর করেছে। ঢাকা ব্যাংকেও বাধ্যতামূলক ঋণ 3 কোটি টাকার বেশি। সময়টা এক্সিম ব্যাংক আমাদেরকে বন্ধ হওয়াতে আমাদের যে অর্ডার গুলো আসছিল অলরেডি আমরা ব্যাক টু ব্যাক করছি। এখন ব্যাক টু ব্যাক করার পরে আমি তো যখন আমাকে আর এক্সিম ব্যাংক স্যালারি দেয় নাই, তখন আমার ফ্যাক্টরিতে আনরেস্ট হয়ে যায়। দেন ওই মুহূর্তে আমরা কি করি, আমাদের আর তখন স্যালারি দিতে পারি না, তখন আমাদের ওই শিপমেন্ট গুলো বায়ার ওই সময় নিতে পারে নাই, বাট যার কারণে আমার ফ্যাক্টরিটা আনরেস্ট হয়ে গেছে। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধেও প্রায় সময়ই টালবাহানা করে মডিস্ট কর্তৃপক্ষ। গত সোমবারও বেতনের দাবিতে কারখানায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এসব বিষয়ে বক্তব্য জানতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা মাহমুদের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি। রুহুল আমিন, 71, ঢাকা। বন্ডেড প্রতিষ্ঠান থেকে কাঁচামাল সংগ্রহে রপ্তানিমুখী নন বন্ডেড শিল্প কারখানাকে শুল্কমুক্ত সুবিধা দিল এনবিআর। এতে রপ্তানি বাড়ার সম্ভাবনা রয়েছে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের, বিশেষ করে সোয়েটারে। তবে প্রযুক্তি সক্ষমতার অভাবে নতুন নীতির বাস্তবায়ন করতে পারছে না কাস্টমস ও ভ্যাট কর্তৃপক্ষ। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের গুরুত্বপূর্ণ পণ্য সোয়েটার, যার রপ্তানি ছাড়িয়েছে $5 বিলিয়ন ঘর। অথচ বিশ্ববাজারে আরও বেশি সম্ভাবনা থাকলেও তা ধরতে পারছে না বাংলাদেশ। কারণ এই খাতের বেশিরভাগ উদ্যোক্তাই আটকে আছেন জটিল শুল্ক কাঠামোর বেড়াজালে। বিজিএমইএর হিসাবে সংগঠনের অর্ধেক সদস্যই কোনো না কোনোভাবে সোয়েটার উৎপাদনের সাথে সম্পৃক্ত, কিন্তু এর বড় অংশই নন বন্ডেড। ফলে সুতা, কাপড় সহ অন্যান্য উপকরণ আমদানি কিংবা স্থানীয়ভাবে সংগ্রহের জন্য গুনতে হয় বাড়তি শুল্ক। ফলে রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা হারিয়ে কোনো রকম টিকে আছেন অন্যের ক্রয়াদেশে ভর করে। এই পলিসিটার জন্যই আমাদের এখানে প্রায় 100 সোয়েটার ফ্যাক্টরি মতো বন্ধ ছিল। ওরা সাবকন্ট্রাক্ট করতো, ওরা বড় ফ্যাক্টরিগুলো সাবকন্ট্রাক্ট করতো এবং কিছু ফ্যাক্টরি বন্ধ হয়েছে। আমি লাগলে আপনাকে কিছু ফ্যাক্টরি রেফারেন্সও দিতে পারবো। সংকট নিরসনে মাস দেড়েক আগে একটি এসআরও জারি করে এনবিআর, যেখানে স্থানীয় বন্ডেড প্রতিষ্ঠান থেকে কাঁচামাল সংগ্রহে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয় নন বন্ডেড প্রতিষ্ঠানগুলোকে, যা শুধু পোশাক নয়, সব খাতের জন্য উন্মুক্ত। এই সিদ্ধান্ত রপ্তানি আয়কে আরও গতিশীল করবে বলে মনে করেন উদ্যোক্তারা। অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ, এনবিআর এর বিদায়ী চেয়ারম্যানকে ধন্যবাদ। যাওয়ার আগে একটা ভালো কাজ করে দিয়ে গেছেন। দেশের রপ্তানি অনেক বেড়ে যাবে, বিশেষ করে ছোট এবং মাঝারি আকারের যে প্রতিষ্ঠান, নন বন্ডেড প্রতিষ্ঠানগুলি, যারা এইগুলি নিয়ে অনেক সাফার করছিল, তারাও এখন রপ্তানিতে তাদের গতি পাবে। আমার ধারণা বন্ডেড এবং নন বন্ডেড এগুলোর জন্য ধীরে ধীরে উন্মুক্ত করে দেওয়াটাই সমীচীন, যাতে করে যে কোনো প্রতিষ্ঠানই যাতে স্বল্প মূল্যে আমদানি করা কাঁচামাল ব্যবহার করে তিনি যাতে এটা রপ্তানি করেন বা উৎপাদন করেন, সেরকম একটি কাঠামোতে যাওয়া। তবে প্রযুক্তিগত দুর্বলতার কারণে থমকে আছে এই নীতির বাস্তবায়ন। বিজিএমইএ সহসভাপতি বলছেন, 6 মাস আগে নীতিগত সিদ্ধান্ত হলেও প্রস্তুতি নেয়নি সরকারি সংস্থাগুলো। তখনই কিন্তু আমরা ওনাদেরকে বললাম যে ঠিক আছে, পাশাপাশি তাহলে আপনারা এই সিবিএমএস এর নন বন্ডেড মডিউলটা তৈরি করে ফেলেন। এটা কিন্তু অলমোস্ট 6 মাস হয়ে গেছে। গভর্নমেন্ট তো আসলে নিয়ন্ত্রণ করতে চায় না, গভর্নমেন্ট করতে চায় কি, পলিসিকে ডিফিকাল্ট করে দেয় যাতে মানুষ ব্যবসা করতে না পারে। পলিসিকে ইজি করে দাও আর নিয়ন্ত্রণটাকে শক্ত করো, তো হয়ে যায়। ব্যক্তিবিশেষ সিদ্ধান্তটাই সবসময় এনবিআরকে ইনফ্লুয়েন্স করে। এনবিআর এর প্রত্যেকটা জায়গাতে ব্যক্তি বিশেষের উপরে সিদ্ধান্ত নির্ভর করে। এখানে আনম্যান্ড অপারেশনস করার জন্য আপনার এখানে এনকারেজড হতে হবে। স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর আগ পর্যন্ত মূসক চালানের মাধ্যমে এই সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছে বিজিএমইএ। রাকিব হোসেন, 71, ঢাকা। চলতি অর্থবছরেও যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে 7 থেকে 8 লাখ টন গম কেনা হবে, যা আগের অর্থবছর থেকেও বেশি। এ তথ্য জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জসিমউদ্দিন খান। বলেন, দেশটির সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তির শর্ত থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যদিও এতে বাড়তি সুবিধা মিলবে না দাম এবং মানের বিচারে।
উল্লেখ্য, চুক্তির আগে গম আমদানির ক্ষেত্রে রাশিয়া, ইউক্রেন, ভারত সহ প্রায় সব দেশ থেকে পিছিয়ে থাকত যুক্তরাষ্ট্র। মোহন ইসলামের প্রতিবেদন। দেশে খাদ্যশস্যের মধ্যে চালের পরে অবস্থান গমের। একটা সময়ে অভ্যন্তরীণ উৎসে বিপুল উৎপাদন হলেও বর্তমানে তা নেমেছে একরকম তলানিতে। ফলে চাহিদার প্রায় ৯৫% এখন মেটাতে হয় আমদানি করে। সবশেষ অর্থবছরে যার পরিমাণ ছিল ৬০ লাখ টনের আশেপাশে। আপনি নিশ্চয়ই অবহিত আছেন যে যুক্তরাষ্ট্রের গম তুলনামূলকভাবে অন্যান্য যে কোনো অঞ্চলের চাইতে তার কোয়ালিটি ভালো। আমরা গত অর্থ বছরে যে গম সরবরাহ পেয়েছি যুক্তরাষ্ট্র থেকে, তার কোয়ালিটি আমরা প্রত্যেকটাই স্যাম্পল 2বার টেস্ট করেছি, একবার চট্টগ্রাম বন্দরে এবং আর একবার মোংলা বন্দরে। তো উভয় টেস্টেই দেখেছি আমাদের যে মিনিমাম স্ট্যান্ডার্ড তার চাইতে এটা অনেক উপরে ছিল। সো আমরা হ্যাপি এই গমের কোয়ালিটি নিয়ে। ইউএসএ থেকে আমরা কেমন গম মানে কত পরিমাণ? অ্যারাউন্ড 7 লাখ টন। 7 লাখ টন। একটা সময় পণ্যটি আমদানিতে প্রধান দুই উৎস ছিল রাশিয়া এবং ইউক্রেন, কিন্তু যুদ্ধ শুরুর পর আর্জেন্টিনা, ব্রাজিল এবং ভারতের উপর নির্ভরতা বাড়ায় বাংলাদেশ। তবে সেই হিসাব আরও খানিকটা উল্টে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হওয়া চুক্তির পর। কেননা গেল 1 বছরে সেখান থেকে আনা হয় 7.5 লাখ টন, যা এর আগেও ছিল সামান্য। আসলে আমাদের এই গম আমদানির টার্গেট মূলত সর্বোচ্চ 10 লাখ টন। এটা আমরা 7-8-এর মধ্যেই থাকি, এটা বাজেট বরাদ্দ সাপেক্ষে। তাহলে কি বলা যায় যে মানে সিংহভাগই আপনার এবার আমেরিকা থেকে আনবেন? সিংহভাগ আমেরিকার থেকে। এর বাইরে যদি অন্য কোনো সোর্সে ভালো পাওয়া যায় সেটাও আমরা আনবো। যেমন আমরা যেটা ওটিএম পদ্ধতিতে যেটা করেছি, সেই সোর্সটি আসলে ইউএসএ না, সেটি ব্ল্যাক সি রিজন। দ্যাট মিনস তারা হয় রাশিয়া, ইউক্রেন, তারপরে আপনার বুলগেরিয়া, তারপরে আর্জেন্টিনা, ব্রাজিল, এইসব সোর্স থেকে। খাদ্য অধিদপ্তর বলছে চুক্তি শর্ত পূরণ করতে চলতি অর্থ বছরেও দেশটি থেকে আমদানি করা হবে 7 থেকে 8 লাখ টন গম। যদিও এক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে না দাম কিংবা মানের ক্ষেত্রে। মহাপরিচালক বলেন, এর বাইরে উন্মুক্ত দরপত্রের মাধ্যমেও কেনা হবে আরও কিছুটা। মূলত সরকারের বাইরে বেসরকারি খাতও বিপুল গম আমদানি করে বিভিন্ন দেশ থেকে। সবশেষ অর্থ বছরের 11 মাসে যাতে মোট ব্যয় হয়েছে 2 বিলিয়নের উপরে। এটা আমরা 7-8-এর মধ্যেই থাকি। মোহন ইসলাম, 71, ঢাকা। দেশ জুড়ে বৃষ্টির হানা থামলেও কমেনি নিত্যপণ্যের দামের উত্তাপ। সপ্তাহ ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। 3 অঙ্কের নিচে মিলছে না কোনো মৌসুমি সবজি। কাঁচামরিচ ঠেকেছে 300-র ঘরে। ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে মাছ মাংসেও। এমন অবস্থার পেছনে বরাবরের মতোই সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতারা, যা মানতে নারাজ ভোক্তা সাধারণ। বলছেন, দুর্বল বাজার তদারকির কারণেই এমন লাগামহীন মূল্যবৃদ্ধি। মেজবাহ হাসানের রিপোর্ট। আমার মতো লোকে বাজারে এলে আমি 1000 টাকার বাজার প্রতিদিন করতে পারবো? গ্যাসের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, বিদ্যুতের দাম বাড়তি, ঘর ভাড়া বাড়তি, আপনি রিক্সাতে যাবেন রিক্সা ভাড়া বাড়তি। নিত্যপণ্যের আকাশ সমান দামে ক্ষুব্ধ এই ক্রেতা সময়ে সময়ে জড়াচ্ছেন বাগবিতণ্ডায়। 800 টাকা নিয়ে বাজারে এসে মাত্র 3টি সবজি কিনতেই শেষ অর্ধেক। ফলে বাকি টাকায় কিভাবে কি করবেন তা নিয়ে দুশ্চিন্তায় তিনি। রাজধানীর বাজারগুলোতে দেখা যায় মাত্র 1 সপ্তাহে বদলেছে চিত্র। মৌসুমী সব সবজি ছুঁয়েছে 3 অঙ্কের ঘর। 60 টাকার পটল, ঝিঙা, ধুন্দুল এখন বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। কাঁচা মরিচের দাম ঠেকেছে 300 টাকায়। ফলে প্রতিনিয়ত থলেতে কমছে পণ্য, বাড়ছে ব্যয়। কাঁচা মরিচের কেজি হচ্ছে 300 টাকা, ধনিয়া পাতা 300 টাকা, 80 টাকার ফুলকপি হচ্ছে 120 টাকা। কিভাবে কিনবো? অল্প অল্প নিচ্ছি আর কি। শুধু সবজিই নয়, দীর্ঘদিন স্থিতিশীল থাকা আলু, পেঁয়াজও ঊর্ধ্বমুখী। 25 টাকার আলু বিক্রি হচ্ছে 35 টাকায়। কেজিতে 20 টাকা বেড়ে পেঁয়াজ এখন 70 থেকে 80 টাকা। বিক্রেতাদের অভিযোগ, পর্যাপ্ত মজুদ থাকার সত্ত্বেও বৃষ্টির অজুহাতে দাম বাড়াচ্ছে পাইকার ও মধ্যস্বত্বভোগীরা। মজুদদারদের কাছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, কিন্তু এখন বন্যা পরিস্থিতির নাম দিয়ে তারা মার্কেট হাইক করলে তো কিছু করার হিসাব করে চলতে হয়, তাছাড়া তো সম্ভব না। সবকিছুর দাম বেড়ে গেছে হঠাৎ করে, কোনো কারণ ছাড়াই। স্বস্তি নেই মাছের বাজারেও। পাঙাশ, তেলাপিয়া বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়। 300 টাকার কেজি রুই কাতলা ছাড়িয়েছে 400 টাকার ঘর। উচ্চ মূল্য বজায় আছে মাংসের বাজারেও। 200 টাকায় ব্রয়লার মুরগি মিললেও সোনালিতে গুনতে হচ্ছে 350 টাকা। আগে যে রেটটা কিনছি তার থেকে 30% বেশি কিনছি। রেগুলার যে বাজার করি তার চাইতে অনেক বেশি দাম। ব্রয়লার মুরগির দামটা কেন করছে এটা আমরা নিজেরা শিওর জানি না। ক্রেতারা বলছেন, এভাবে চলতে থাকলে পুষ্টিহীনতায় ভুগবে পরবর্তী প্রজন্ম। তাই
বাজারে স্বস্তি ফেরাতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চান তারা। যতটুকু ক্যাপাসিটি আসছে এতটুকু দিয়ে চেষ্টা করে যে বাচ্চাদের পুষ্টিটা বজায় রাখার জন্য। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। সবশেষ সপ্তাহে সূচক ও লেনদেনের নেতিবাচক ধারা ছিল দেশের পুঁজিবাজারে। ডিএসসিতে সূচক কমে ৯৬ পয়েন্ট আর দৈনিক গড় লেনদেন কমে হয় ১,০৬৩ কোটি টাকা। সেই সাথে বাজার মূলধনও কমে ৯,৬১৩ কোটি টাকা। অন্যদিকে সূচক কমার পাশাপাশি সিএসইতেও ব্যাপক হারে কমেছে লেনদেন। আরও জানাচ্ছেন নাদি ইসলাম তুলি। টানা বেশ কয়েক সপ্তাহ চাঙ্গা থাকার পর নেতিবাচক ধারা দেখা গেল দেশের পুঁজিবাজারে। সপ্তাহ ব্যবধানে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমার পাশাপাশি লেনদেন কমেছে উল্লেখযোগ্য হারে। তথ্য বলছে সপ্তাহ ব্যবধানে ৯৬ পয়েন্ট কমে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অবস্থান করছে ৫,৮০৪ পয়েন্টে। আর ৫ দিনে মোট লেনদেন ছিল ৫,৩১৬ কোটি টাকা। সপ্তাহ ব্যবধানে ৪১১ কোটি টাকা কমে দৈনিক গড় লেনদেন ছিল ১,০৬৩ কোটি। অন্যদিকে ৯,৬১৩ কোটি টাকা কমে ডিএসসির বাজার মূলধন দাঁড়ায় ৭,০১,২৭০ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২০টির, বিপরীতে কমেছে ২৪০টির, আর অপরিবর্তিত ছিল ২৬টির দর। শেয়ারের দাম বৃদ্ধির সবার উপরে ছিল এ ক্যাটাগরির এমবিএল ফার্স্ট মিউচুয়াল। তবে দাম বৃদ্ধির শীর্ষ ৫ কোম্পানির মধ্যে ৪টিই ছিল জেড ক্যাটাগরির। অন্যদিকে দরপতনের শীর্ষে ছিল এ ক্যাটাগরির মেঘনা ইন্স্যুরেন্স। এদিকে সপ্তাহ ব্যবধানে ১৯৪ পয়েন্ট কমে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই দাঁড়ায় ১৫,৬২০ পয়েন্টে। দৈনিক ১৫ কোটি টাকা গড়ে মোট লেনদেন হয় ৭৬ কোটি টাকা। নাদিয়া ইসলাম তুলি, ৭১। জানুয়ারিতে নিকোলাস মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার তেল বিক্রি করে $১৩ বিলিয়ন বেশি আয় করেছে যুক্তরাষ্ট্র, যা দেশটির নাগরিকদের কল্যাণে ব্যবহারের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবের কোনো হিসাব দেয়নি ওয়াশিংটন। এতে এ অর্থের ৯-৬ করতে পারেন ট্রাম্প, এমন আশঙ্কা ডেমোক্রেট আইন প্রণেতাদের। বিস্তারিত নুসরাত মমির প্রতিবেদনে। গেল ৬ মাসে ভেনেজুয়েলার তেল রপ্তানি করে $১৩ বিলিয়ন বেশি অর্থ আয় করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। তবে এই বিপুল অর্থ কোথায় ব্যবহার করা হবে তা নিয়ে স্পষ্ট বিবৃতি দেয়নি ট্রাম্প প্রশাসন। যদিও তেল বিক্রির অর্থ তদারকিতে ভেনেজুয়েলা সরকারের খোলা ওয়েবসাইটে শুধুমাত্র গেল মার্চে $৩০০ মিলিয়ন হিসাব দেয়া আছে। লাতিন দেশটির মোট দেশজ উৎপাদনের ১/৪ আসে খনিজ ও তেল খাত থেকে। গুঞ্জন আছে এটি নিয়ন্ত্রণেই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেন ট্রাম্প। এরপর ঘোষণা দেন দেশটির তেল ভেনেজুয়েলার সম্পদ হিসেবেই গণ্য হবে। এ থেকে প্রাপ্ত রাজস্বের দেখভাল করবে মার্কিন প্রশাসন। প্রতিশ্রুতি দেন দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের। কিন্তু বাস্তবে এমন পদক্ষেপ নজরে না আসায় শুরু হয় তীব্র সমালোচনা। এক পর্যায়ে বিপরীতমুখী নানা বিবৃতি দিতে থাকে হোয়াইট হাউস, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তেল থেকে প্রাপ্ত অর্থ শুধুমাত্র ভেনেজুয়েলাই নয়, মার্কিন নাগরিকদের কল্যাণেও ব্যয় হবে। এছাড়াও গেল জুনে ট্রাম্প জানান ভেনেজুয়েলার সামরিক অভিযানে খরচের ২৮ গুণ সমপরিমাণ অর্থ এরই মধ্যে তেল বিক্রি করে তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে এই তহবিলের আসল অবস্থান এবং ব্যবহারের তথ্য প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছে মার্কিন আইন প্রণেতারা। ডেমোক্র্যাটরা অভিযোগ করেন কংগ্রেসকে অন্ধকারে রেখে এই অর্থ প্রশাসনের পকেটে ভরাই ট্রাম্পের পরিকল্পনা। অন্যদিকে তথ্য বলছে বছরের প্রথম প্রান্তিকে ভেনেজুয়েলার অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল মাত্র ২.৫%, যা গেল ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। এমন অবস্থায়ও দেশটির তেলের নিয়ন্ত্রণ ধরে রেখে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।